এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। আজকে আমরা ক্লাস 8-এর পূর্বপাঠের পুনরালোচনা যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের তোমার কোষে দেখি 1.2 এর অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, কোষে দেখি 1.2 এর 2 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, 2 নম্বর অঙ্কটায় বলেছে তোমার পেজ নম্বর হচ্ছে 11। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কটায় বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটা সমবাহু ত্রিভুজ ওর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 4y + 2 সেন্টিমিটার করে। তাহলে ত্রিভুজের পরিসীমাটা কত? একদমই সোজা অঙ্ক, আমি পরপর অঙ্ক করে যাব। আজকে যে কটা অঙ্ক সম্ভব আমি ভিডিওতে রাখবো, এর পরবর্তী ভিডিওগুলোতেও আমি পরপর করে প্রত্যেক কটা অঙ্ক করে যাব। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা তুমি দেখো কি বলেছে, যে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ সম্বন্ধে আমি কিছু বলে দিই। প্রথমেই বলে দিচ্ছি সমবাহু ত্রিভুজ, ধরো আমি এবিসি একটা নাম দিয়েছি, ঠিক আছে, একটা ত্রিভুজের। তো সমবাহু ত্রিভুজ কখন বলবো? যখন এই ত্রিভুজটার প্রত্যেক কটা বাহু কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। বাহু বলতে গেলে কোনটা? ধরো এ বি একটা বাহু, বি আর সি একটা বাহু, সি আর এ একটা বাহু। তাহলে একটা ত্রিভুজের 3টে বাহু হয়, 3টে বাহুই যখন কি হবে? সমান দৈর্ঘ্যের হবে, তখন তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো ধরো একখানা বাহুর আমাদের মান বলে দিয়েছে তোমার 4y + 2। তাহলে আমি এই বাহুটাই, বিসি বাহুটাই ধরে নিচ্ছি। ধরো তোমার কত দেওয়া রয়েছে? 4y + 2 সেমি করে। ঠিক আছে, এত সেমি করে। তাহলে বি আর সি বাহুটা যদি 4y + 2 সেমি হয়, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ সি বাহুটাও কত হবে তোমার? 4y + 2 সেমি। ঠিক একইভাবে তোমার এই এ আর বি এই বাহুটাও কত হবে তোমার? 4y + 2 সেমি। যেহেতু কি এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। এখানে প্রত্যেকটা বাহু বলতে গেলে এ বি একটা বাহু, বিসি একটা বাহু আর এসি একটা বাহু। এটা তো চলে গেল ব্যাপারটা। এবার বলেছি কি তোমার এই ত্রিভুজটার পরিসীমার দৈর্ঘ্য কত হবে? পরিসীমা বলতে গেলে ধরো কোনটাই 3টে যে বাহু রয়েছে, এই 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যোগফল। তার মানে এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক। তাহলে এখান থেকে এতটুকের দৈর্ঘ্য কি? এ বি এর দৈর্ঘ্য কি আছে? এ বি এর দৈর্ঘ্য আছে তোমার 4y + 2, বি আর সি এর দৈর্ঘ্য 4y + 2, সি আর এর দৈর্ঘ্য তোমার হচ্ছে 4y + 2। তার মানে এই 3টে বাহুর যে দৈর্ঘ্য রয়েছে, সেই দৈর্ঘ্যগুলোকে যোগ করলেই আমরা কি পেয়ে যাব? পরিসীমা পেয়ে যাব। এছাড়া তুমি সূত্র হিসাবে যদি মাথায় রাখতে পারো, দেখো আমি পরিসীমা বের করতে বলেছে, তো তাহলে লিখবো কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান কি হবে? 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য করলেই আমরা কি পেয়ে যাব? সমবাহু ত্রিভুজের পরিসীমা। এটা তোমরা সূত্র হিসাবে এবার থেকে মাথায় রাখবে। ঠিক আছে, তো তাহলে 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কি আছে? একটি বাহুর দৈর্ঘ্য, এই যে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য তোমার 4y + 2। ঠিক আছে, তো এত এখানে লিখে দাও, এত সেমি। যেহেতু আমরা পরিসীমা বের করছি, পরিসীমাও হচ্ছে কি? দৈর্ঘ্যই। ঠিক আছে, তো পরিসীমা মানে কি? দৈর্ঘ্যই বের করছি, আর দৈর্ঘ্যের একক কি হয়? সেন্টিমিটারেই হয়। তাই এটা কি হবে? সেমি হবে। ঠিক আছে, তা এবার দেখো কি করব আমি। 3-এর সাথে কি করব? এই যে 4y এর গুণ করে দেবো, আর 3-এর সাথে কি এখানে 2 এর গুণ করে দেবো। এই গুণগুলো তোমরা 6-এ শিখে এসছো, 6, 7 এগুলোতে করে এসছো। তাহলে দেখো 3-এর সাথে 4 গুণ করলে প্রথমে কি হবে? 3 × 4 = 12y। তারপর কি আছে? এখানেও প্লাস, এটার আগে কিছু নেই মানে এটা প্লাস আছে। ঠিক আছে, তো তাহলে এখানেও প্লাস, আর এই 2 এর আগেও কি আছে? তোমার প্লাস রয়েছে। তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাসই হয় গুণের বেলায়। তাহলে এখানে কি বসাবো? প্লাস বসাবো। তাহলে 3 আর 2, 3 দুগুণে কত হয়? 6। ঠিক আছে, তো এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল কত? 12y + 6। এখানে সেমি লিখে দাও। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে গেলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ যার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে তার পরিসীমার দৈর্ঘ্য কত হবে? তোমার 12y + 6 সেন্টিমিটার। এটা প্রথম অঙ্কটা হয়ে গেল। এরপর 3 নম্বর অঙ্কটা যেটা বলেছে, দেখো 3 নম্বরে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমার 8x + 3y সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং প্রস্থ দেওয়া রয়েছে 8x - 3y সেন্টিমিটার। একটা দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে তোমার 8x + 3y সেন্টিমিটার, আর প্রস্থ বলে দেওয়া রয়েছে তোমার 8x - 3y সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এটা একদম সোজা অঙ্ক এগুলো। তোমার দৈর্ঘ্য, ধরো এটা একটা আয়তক্ষেত্র, আমি ধরো আয়তক্ষেত্রটার নাম দিলাম, এটা এ বি সি ডি নাম দিলাম। ঠিক আছে, তো দেখো এ বি সি ডি নাম দিয়ে দিলাম। এবার দৈর্ঘ্য কোনটাকে বলি? আয়তক্ষেত্রের যে বড় বাহুটা থাকে, দেখো এ বিটা আর তোমার ডিসিটা, এই দুটো কি রয়েছে? সমান আর সমান্তরাল। ঠিক আছে, তো তো এ বিটা হচ্ছে বড় বাহু,
তাহলে এবিটাকে বলবো কি আমরা দৈর্ঘ্য। ঠিক একইভাবে ডি আর সিটাও কি হচ্ছে বড় বাহু, তাই ডি আর সিটাকেও কি বলবো আমরা দৈর্ঘ্য। তার সাথে দেখো বি আর সি, এ আর ডি, এই দুটো কি আছে সমান দৈর্ঘ্যে সমান রয়েছে দুজনেই আর সমান্তরাল। তো এই দুটোর দৈর্ঘ্য কি আছে ছোট রয়েছে কাদের থেকে, এ বি আর ডি সি এর থেকে, তাই এই ছোট বাহু দুটোকে আমরা কি বলবো তোমার প্রস্থ। ঠিক আছে, তো তাহলে তোমার দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 8x + 3y, তাহলে দৈর্ঘ্যটা বলে দিয়েছে তোমার 8x + 3y, কী হবে এটা সেমি হবে। ঠিক আছে, তো নিচে লিখছি আমি এত সেমি, দৈর্ঘ্যটা বলে দিয়েছে এত সেমি, আর প্রস্থটা বলে দিয়েছে কত তোমার 8x - 3y। ঠিক আছে, 8x + 3y আর 8x - 3y দুটো কিন্তু এক নয়, দেখো এখানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, এত সেমি। তোমার এবার বলে দিয়েছে যে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা 6-7 অঙ্ক করে দিয়েছো, বুঝতেই পারো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কোনটা। তোমার এই ভেতরের ক্ষেত্রফল মানে কোন জায়গাটা বলছে, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ বক্সটা, এই বক্সের ভেতরে যতটুকু জায়গা রয়েছে, এই ভেতরে যতটুকু তোমার জায়গা রয়েছে সেটাকে আমরা কি বলি ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তোমরা অনেকেই জানো। ঠিক আছে, তো যারা জানো না তারা দেখে নাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। ধরো এরকম আমাদের ক্ষেত্রফল বের করতে দিচ্ছে, তো আমরা লিখবো যে আমরা জানি এইভাবে লিখবে। ঠিক আমরা জানি কমা দিয়ে বা নিচ থেকে লিখবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে লেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এবার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাদের এই যে দেওয়াই রয়েছে 8x + 3y, 8x + 3y ইন্টু প্রস্থ কত, প্রস্থ তোমার দেওয়া রয়েছে 8x - 3y, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলাম আমরা। এইবার এককটা সবার পরে লাস্টে গিয়ে এককটা লিখবে। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এককটা কি হয়, এককটা হবে কি তোমার বর্গ সেন্টিমিটার। যেহেতু তোমার দুটো দৈর্ঘ্যের গুণফল রয়েছে, তার মানে এই দৈর্ঘ্যটা মানে এই দৈর্ঘ্যের জন্য একটা কি হবে সেন্টিমিটার, এটার একক দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আর প্রস্থের এককও কি লিখবো আমরা, যেহেতু দুটোই দৈর্ঘ্য তাহলে কি আছে এখানে কি লিখবো তোমার সেন্টিমিটার। তাহলে এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হয় সেন্টিমিটার স্কোয়ার, বা ওটাকে কি বলি আমরা বর্গ সেন্টিমিটার। তুমি এইভাবে মাথায় রাখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমার একক যখনই ধরো দৈর্ঘ্যগুলো সেন্টিমিটারে দিয়েছে তাহলে ক্ষেত্রফল কত হবে সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, আর যদি দৈর্ঘ্যগুলো মিটারে থাকতো তাহলে আমরা ক্ষেত্রফলকে কি বলতাম মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ঠিক আছে, তো তোমার এখানে আগে কি করতে হবে দেখো গুণ করতে হবে, দেখো এইটা আর এটা কি করতে হবে গুণ করতে হবে। এবার গুণটা কি করে করতে পারি আমি, 8x এর সাথে 8x একবার গুণ করবো, 8x এর সাথে একবার -3y গুণ করবো, এইভাবে তো করতে পারি। এছাড়াও দেখো তুমি এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, তুমি 8xটাকে ভাবো হচ্ছে a আর 3yটাকে ভাবো হচ্ছে b, তাহলে এখানেও 8x মানে কি a আর 3y মানে কি b। তাহলে আমরা একটা সূত্র জানি না, দেখো আমি এখানে একটা সূত্র লিখছি পাশে। ঠিক আছে, তো তোমার আমরা জানি কি যে a + b ইন্টু a - b, এটার একটা সূত্র হয় না, কি সূত্র, যে a² - b², a + b ইন্টু a - b মানে কি a² - b²। তুমি এখানে লক্ষ্য করো যে কি আছে, এখানে a আছে আর এখানে 8x আছে, 8xকে আমি কি বললাম a ধরো, তাহলে আর 3yটাকে কি ধরো b ধরো, তাহলে এটা a + b a - b, দেখো a + b a - b, ঠিক এই আকারে চলে আসলো না, a + b a - b, তার মানে এটাকে আমি লিখতে পারি না a² - b²। তাহলে এখানে আমি কি লিখবো, a² মানে হচ্ছে 8x তার স্কোয়ার - b², b মানে কত হচ্ছে 3y তার স্কোয়ার। তার মানে এটাকে কি বলতে পারি, 8 স্কোয়ার মানে কি হয়, এই যে স্কোয়ার তখন 8 আর x দুটোর মাথাতেই কি রয়েছে স্কোয়ার রয়েছে, তার মানে 8x তার হোল স্কোয়ার, তো তার মানে কি 8 এর মাথাতেও স্কোয়ার রয়েছে x এর মাথাতেও স্কোয়ার রয়েছে। এই স্কোয়ারটাকে ভাঙালে আমরা কি লিখবো, 8 এর স্কোয়ার মানে কি হয় 8 8 64। ঠিক আছে, তো 64 আর x এর স্কোয়ার হয়ে গেল মাইনাস, এই ব্যাপারটা আমি এখানে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাকে রাফে এটা। ঠিক আছে, এখানে রাফে করছি আমি, দেখো 8x তার এটাকে আমরা বলি হচ্ছে তার হোল স্কোয়ার, 8x তার হোল স্কোয়ার, তার মানে কি 8 এর মাথায়ও স্কোয়ার ইন্টু x এর মাথাও কি আছে তোমার স্কোয়ার, এটা ইন্টু। ঠিক আছে, তো x এর মাথাও কি আছে স্কোয়ার আছে, তার মানে 8 স্কোয়ার মানে 8 8 64 আর x স্কোয়ার মানে কি হয় x স্কোয়ারই হয়, তাহলে দেখো 64x তার স্কোয়ার। ঠিক আছে, আর 3 এটা একইভাবে হবে 3y তার হোল স্কোয়ার রয়েছে, তার মানে কি 3 এর মাথাতেও স্কোয়ার y এর মাথাতেও স্কোয়ার, তার মানে 3 এর মাথায় স্কোয়ার মানে কি 3 × 3 মানে 3 3 9 আর y² এখানে বসে যাবে, তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, ব্র্যাকেটের মধ্যে রেখে দাও এটাকে এত। এবার এখানে এককটা কি লিখবো, ক্ষেত্রফলের একক কি হয় এখানে সবসময়, যেহেতু এগুলো দৈর্ঘ্য সেমিতে প্রস্থ সেমিতে, তাই এখানে লিখবো হচ্ছে বর্গ সেমি, বর্গ সেমি। ঠিক আছে,
আর এইগুলো যেগুলো আছে এগুলো রাফের মধ্যে করলাম আমি, ঠিক আছে, এগুলো রাফে করবে এটা বোঝার জন্য যে কীভাবে সূত্রটা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো এটা আমাদের ক্ষেত্রফল হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝবে। 4 নম্বর অঙ্কটা তোমরা স্টার্ট দিয়েও রেখে দিতে পারো, এই অঙ্কগুলো তোমরা পরীক্ষার আগে একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা দেখো কি বলেছে, যে একটা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তোমার 3m-4, মানে একটা বর্গক্ষেত্র তার একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া রয়েছে 3m-4 মিটার বলে দেওয়া রয়েছে, হলে ক্ষেত্রফল কত হবে এটা বের করতে বলেছে। এবার ক্ষেত্রফলটা বলেছে এম এর মাধ্যমে লিখি। ক্ষেত্রফলটা দেখো এখানে বাহুটা যেহেতু বলে দিয়েছে 3m-4, তাহলে ক্ষেত্রফলটা যখন বেরাবে ক্ষেত্রফলটার মধ্যেও আমাদের এম থাকতে হবে, ক্ষেত্রফলের যে অ্যান্সারটা থাকবে সেটার মধ্যে আমাদের এম থাকতে হবে। সেটাই বলেছে যে ক্ষেত্রফলটা এম এর মাধ্যমে লিখি, এতটুক তো হবে। তারপরে বলেছে যে এম এর মান কত হলে ওই তোমার এই বর্গক্ষেত্রাকার পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে দেখি, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করো, তোমার একটা বর্গক্ষেত্র এঁকেছি, আর বর্গক্ষেত্র সম্বন্ধে তোমরা আগে করে এসো বর্গক্ষেত্রের অঙ্ক। বর্গক্ষেত্রর তোমরা জানো যে বর্গক্ষেত্র মানে কি, তাও আমি একবার বলে দিচ্ছি। বর্গক্ষেত্র মানে হচ্ছে, দেখো তোমার ধরো এটার নাম দিলাম আমি এখানে এ, এই পয়েন্টার, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে কি ডি। এমন একটা চতুর্ভুজ যার 4টে বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। এমন একটা চতুর্ভুজ যার 4টে বাহুর দৈর্ঘ্য, ধরো এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি ডি একটা বাহু, আর ডি এ একটা বাহু, এই 4টে বাহু দৈর্ঘ্যই কি হবে, সমান হবে, ঠিক আছে। তো আর প্রত্যেকটা বাহু একে অপরের সাথে কি রয়েছে, তোমার প্রত্যেকটা বাহু, ধরো এই যে এ ডি বাহুটা আর বি সি বাহুটা, এই বাহু দুটো কি রয়েছে তোমার বিপরীত বাহুগুলো, পরস্পর বিপরীত বাহুগুলো কি রয়েছে, সমান আর কি সমান্তরাল। তার মানে এ আর ডি আর বি আর সি এই দুটো বাহু কি রয়েছে, পরস্পর বিপরীত বাহু। এই এ ডি বাহুর বিপরীত কি হচ্ছে, বিসি। এই দুটো বাহু কি রয়েছে, সমান রয়েছে, মানে দৈর্ঘ্যে এদের দুটোরই দৈর্ঘ্য সমান। আর কি রয়েছে, সমান্তরাল রয়েছে। সমান্তরাল মানে হচ্ছে যে তোমার এ আর ডি, বি আর সি এই বাহু দুটোকে তুমি যতই বর্ধিত করো না কেন, এরা কখনো একটা আরেকটার ওপরে এসে মিশে যাবে না, ঠিক আছে। তো একটা আরেকটাকে তোমার ছেদ করে যাবে না, এটাই হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। আর পরস্পর দেখো এ আর বি আর ডি আর সি এই দুটো বাহুই কি রয়েছে তোমার, এই বাহু দুটো কি রয়েছে তোমার সমান আর কি সমান্তরাল, ঠিক আছে। সমান আর সমান্তরাল মানে এই দুটো বাহুকেই তুমি যত বর্ধিত করো না কেন, এরাও কি হবে না, কখনো একটা আরেকটাকে ছেদ করবে না। তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে গেল। বর্গক্ষেত্র তুমি জেনে রাখো যে 4টে বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, তোমার বাহু স্কোয়ার হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বাহু স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো কি, যে আমরা জানি যে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা একটা সূত্র, কি জানি আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, বাহু তার স্কোয়ার এত। আর এটা কি রয়েছে, ধরো তোমার একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 3m-4 মিটার, তাহলে প্রত্যেকটা বাহুই কত হয়ে যাবে তোমার 3m-4 মিটার। তাহলে এই বাহুটাও 3m-4, এই বাহুটাও কি হবে 3m-4 মিটার করে হবে, ঠিক আছে। তো আর যেহেতু ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফলের একক কি হয় তোমার, ক্ষেত্রফলের একক হচ্ছে, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মিটারে রয়েছে, তাই কি লিখবো এটাকে মিটার স্কোয়ার বা বর্গ মিটার, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার মানে বাহু মানে কি, যে বর্গক্ষেত্রের প্রত্যেকটাই যে এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি ডি এগুলো তো বাহু। তাহলে বাহু এখানে কত দেওয়া রয়েছে তোমার 3m-4, আর স্কোয়ার রয়েছে, তার মাথায় কি হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাকে আর কিছু করার দরকার নেই, তুমি এটাকে রেখে দাও এরকমভাবে। তাহলে এটা হচ্ছে, এখানে কি লিখবো আমরা, বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। মিটারটাকে আমি এরকমভাবে লিখে দিলাম মহেশী লিখে। তাহলে এটা হয়ে গেল তোমাদের একটা প্রথম অ্যান্সার। দেখো এই যে বলেছে না এম থাকতে হবে, বলেছে না এম এর আকারে নিয়ে যেতে অ্যান্সারটা। তাহলে দেখো এখানে 3m, এমটা রয়েছে তো 3m, এই সংখ্যাগুলোর সাথে সংখ্যাটার সাথে এম রয়েছে, ঠিক আছে। মানে এই ক্ষেত্রফলের যে রেজাল্টটা বেরোলো, ক্ষেত্রফলটার মধ্যে একটা এম রয়েছে, ঠিক আছে। তো এটাই বলেছিল। এরপরে যেটা বলেছে, এরপরে বলেছে যে এম এর মান কত হলে, বলেছে এই যে এম এর ভ্যালুটা কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 8 মিটার হবে, হিসাব করে দেখি। বলেছে এম এর মানটা কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 8 মিটার হবে। তাহলে এখানে বলেই দিয়েছে যে এই বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হবে, 8। এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 8। তাহলে এখানে লিখব বর্গক্ষেত্রের পরিসীমা
পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি? পরিসীমা মানে হচ্ছে চারটে ধারের তোমার কি সমষ্টি। তাহলে চারটে ধারের তোমার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 3m তোমার -4, 3m -4, 3m -4, 3m -4। তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বলতে পারি না যে কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তোমরা সূত্র হিসাবে এটা মাথায় রেখে দাও, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? তো তোমরা আগে এইগুলো করেছো, তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হয় কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত? এখানে 3m -4, 3m -4। তার মানে পরিসীমা আমরা এটা পেয়ে গেলাম। এবার পরিসীমাটাকে কি করব আমরা? এই 4 দিয়ে কি করব? একবার 3m কে গুণ করব, 4 দিয়ে কি করব? একবার -4 কে গুণ করে দেবো। তাহলে 4-এর সাথে 3m গুণ করলে কি হবে? 3 4 12m। এইবার দেখো এখানে কি আছে, এই 4-এর আগে কিছু নেই মানে প্লাস 4, আর 4-এর আগে কি আছে? মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? গুণের বেলায় প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। 4-এর সাথে 4 গুণ করলে 4 4 কত হবে? 16। তাহলে আমরা পেয়ে গেলাম পরিসীমা কত পেয়ে গেলাম তোমাদের? আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এত। এবার এককটা কি হবে? যেহেতু পরিসীমা মানে কি একটা দৈর্ঘ্যই, এই চারটে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা মিটার করে ছিল, তাহলে এটাও কত হয়ে যাবে? এইগুলো যোগ করলে তো একটা দৈর্ঘ্যই পাবো। ক্ষেত্রফলের বেলায় শুধু কি লিখবো আমরা? বর্গমিটার। এখানে কি লিখবো আমরা? মিটার। ঠিক আছে? যেহেতু পরিসীমাও তোমার একক কি হবে? মিটার। এবার কি বলে দেওয়া রয়েছে? প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। তার মানে আমাকে এম এর মানটা আমাকে জানতে হবে। এই দেখো বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি বেরালো আমাদের? এটা তো 12m - 16, 12m - 16, এত মিটার বেরিয়েছে আমাদের কি পরিসীমা। দেখো এই যে আমাদের বলে দিয়েছে না যে পরিসীমাটা কত হবে? 8 হবে। আমাদের বলে দিয়েছে যে এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 হয়। তার মানে বলেই দিয়েছে এরা প্রশ্নে বলেই দিয়েছে। দেখো প্রশ্নানুযায়ী এই যে এখানে যে এটা বেরালো, এটা কোন হিসাবে বেরালো? এখানে যে বাহুটা দেওয়া ছিল 3m - 4, সেই হিসাবে বর্গক্ষেত্রের তোমার পরিসীমা বেরালো কত? 12m - 16। এটা তো বেরালো, এতদূর কাজ শেষ। এবার আমাদের বলে দিয়েছে যে এই m এর মানটা কত হবে, এটাও জানতে চেয়েছে যে m এর মানটা কত হলে আমাদের এই পরিসীমাটা কত বেরাবে? 8 হবে। এই পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমাটা মানে এই যে এইটুখানি জায়গা, এইটুখানির ভ্যালু কত হবে? 8 হবে। এইটুখানির ভ্যালু 8 হবে। কখন? m এর মানটা কত হলে সেটা 8 হবে। তার মানে আমাদের আমরা যখন বাহু 3m - 4 তখন আমরা পরিসীমা পেয়ে গেছি 12m - 16 মিটার। এবার আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে, এই যে দেখুন প্রশ্ন অনুযায়ী মানে কি প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে এই বর্গক্ষেত্রটার তোমার পরিসীমা কত আছে? 8 আছে। এটা বলে দিয়েছে যে m এর মান কত হলে 8 হবে। তার মানে বলেই দিয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি কি? দেখো 12m - 16 = 8। এইটুখানি জায়গা তোমার মাথায় রাখতে হবে। এইটুখানি জায়গা একটু ভালো করে খেয়াল করো। এইটা সমান সমান আমি কেন 8 লিখলাম? যেহেতু প্রশ্নে বলেই দেওয়া রয়েছে যে বর্গক্ষেত্রের পরিসীমাটা কত? 8। এম এর মান একটা বসাতে হবে, এম এর মান মানে এম এর মান একটা কিছু বেরাবে, যার জন্য পরিসীমাটা কত হবে? 8 হবে। তার মানে মধ্যে কথা আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা 8 বলে দেওয়া রয়েছে। আর আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কত বের করেছি? এখানে 12m - 16। তার মানে এখানে কত হবে? 12m - 16 = 8। এটা হবে। এইবার এখান থেকে আমরা কি করব? এম এর মানটা বের করে দেবো। ঠিক আছে? এবার দেখো কি করব? আমার m এর মান দরকার, 12m রেখে দিলাম এখানে =8। দেখো আমি এখানে 12mটা রেখেছি, -16টা কোথায় গেল? -16টাকে আমি কি করব? সমান সমানের ওপাশে নিয়ে যাব। তাহলে কত হয়ে যাবে এটা? এটা যেহেতু মাইনাস, সমান সমানের পাশে গেলে কি হয়ে যাবে? +16। এখানে কত লিখব? 12m = 8 আর তোমার 16, তাহলে কত হয়ে যাচ্ছে তোমার? 24। এবার দেখো তাহলে এখান থেকে কি লিখতে পারি? m = 24/12। এটা কি করে কেন লিখলাম? যেহেতু এই 24 এই 12-র সাথে এমটা কি রয়েছে? গুণ অবস্থায় রয়েছে। আমার তো শুধু এম এর মান দরকার, তাহলে এই 12টাকে আমি রেখে এখানে কোনো কাজ নেই। 12টাকে আমি কি করব? ওপাশে নিয়ে যাব। তাহলে ওপাশে নিয়ে গেলে সমান সমানের ওপাশে গুণ অবস্থায় থাকলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, নিচে চলে যায়। তাহলে কাটাকুটি করো, 12কে 12কে 12 দিয়ে ভাগ করলাম, 12কে 12, আর 24কেও 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24। সুতরাং ভ্যালু অফ এম কত হয়ে গেল তোমার? 2। দেখো এম এর মান যখন 2, এবার আমাদের পুরো অ্যান্সারটা হয়ে গেল অঙ্কের। বলে দিচ্ছি না এম এর মান কত হলে তোমার এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। তাহলে এম এর মান যখন 2 হবে তখন এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 8 হবে। তাহলে দেখো এম এর মান আমরা এইভাবে বের করলাম। এবার আগে থেকে যদি আমার এম এর মান জানা থাকতো যে 2,
তাহলে এই জায়গাটা আমি 2 বসিয়ে দিতাম, তাহলে দেখো 8 হতো। এটা আমি দেখাচ্ছি রাফে, আমার পরিসীমা এটা বেরিয়েছিল তো, তাহলে এখানে ধরো আমি এটা রাফে করছি, রাফ, এটা এমনি জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখো এখানে আমাদের পরিসীমা বেরিয়েছিল তো 12m - 16। এবার m এর মান কত হলে এই পরিসীমাটা 8 হতো, m এর মান কত 2 হলে, তাহলে এখানে আমি 12 ইন্টু m এর মান বসিয়ে দেবো কত 2, আর এখানে কত রয়েছে 16। দেখো এর 12 দুগুণে কত হচ্ছে তোমার 24 - 16, তাহলে 24 থেকে 16 বাদ দিলে তোমার কত আসছে 8 আসছে। ঠিক আছে, 16 17 18 19 20 21 22 23 24 কত আসছে তোমার 8 আসছে। তাহলে দেখেছো আমি বললাম না এম এর মান কত হতো, এম এর মান যদি 2 হতো তাহলে আমাদের ওই বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হতো 8 হতো। তাহলে আমাদের এই এম এর মানটা বের করতে গেলে আমাদের এইভাবে পুরো যেইভাবে আমি বললাম অঙ্কটা এইভাবে করতে হবে। এই অঙ্কটা আমি স্টার দিয়ে তোমরা বইয়ের মধ্যে রেখে দিতে পারো, এই অঙ্কটা করবে, বুঝে বুঝে করবে। এই ভিডিওটাকে এইটাও যদি প্রথমবারে না বুঝতে পারো রিভার্সে গিয়ে ভিডিওটাকে আবার দেখো, তুমি ঠিক অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, হ্যাঁ। তো সুতরাং কি লিখবে, এম এর মান কত বেরিয়েছে তোমার, এম এর মান এই যে 2, তাহলে লিখবে এম এর মান 2 হলে, এম এর মান 2 হলে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে 8 মিটার হবে। ঠিক আছে, এটা কত আছে 8 মিটার হবে, এটা বই দেখে লিখে দেবে। বর্গক্ষেত্রের তোমার এই এম এর মান যখন 2 হবে তখন বর্গক্ষেত্রটির পরিসীমা 8 হবে। তাহলে এম এর মানটা আমরা এইভাবে বের করলাম। এবার 12 নম্বর পেজে তোমাদের যে সরলগুলো রয়েছে, 7 নম্বরে দেখো তোমার সরলগুলো দেওয়া রয়েছে, 6খানা সরল দেওয়া রয়েছে, এই সরলগুলো করব। ঠিক আছে, তো এই সরলগুলো তোমরা 7এও 6এও এইগুলো তোমরা এই ধরনের অঙ্ক করে এসছো, একদমই সোজা রয়েছে। আমি ব্যাপারগুলো বলছি, তোমরা লক্ষ্য করো। দেখো প্রথম 1 নম্বর অঙ্কটা দিয়েছে তোমার a - b প্লাস b - c প্লাস c - a, 3খানা পদ দিয়েছে, 3খানা পদ দিয়ে একটা মানে যোগ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, এটা যোগ করতে হবে। প্রথমে কিছু নেই মানে ভেবে নাও যে এখানে কি রয়েছে 1 রয়েছে, তাহলে এই 1-এর সাথে a গুণ করলে কি হয়, এই হয়। 1-এর সাথে -b গুণ করলে কি হয় তোমার, 1-এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে +1 রয়েছে এটা, তাহলে +1-এর সাথে মাইনাস মানে প্লাসে মাইনাসে কি হয় -b, এটা এখানে উঠে গেল, ব্যাকেট উঠে গেল। ঠিক আছে, একটুখানির কাজ শেষ। এবার এখানে দেখো কি রয়েছে, প্লাস রয়েছে, তাহলে প্লাস শুধু তো প্লাস নেই এখানে, মানে কি ভেবে নাও যে +1 রয়েছে। ঠিক আছে, তো প্লাস কি থাকে 1 থাকে। তো তুমি কি করবে, এই প্লাসের সাথে এই যে ব্যাকেটটা ওঠাতে গেলে, এখানে যে b - cটা রয়েছে ব্যাকেট ওঠাতে গেলে প্লাসের সাথে তোমার কি করতে হবে, এই b প্লাস b এর কি করতে হবে, গুণ করতে হবে। মানে +1-এর সাথে তোমার প্লাস b এর গুণ করতে হবে। তাহলে প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তার মানে কি বসবে এখানে b, যেহেতু এখানে 1 রয়েছে তাহলে 1-এর সাথে তোমার b গুণ করলে কি হয় b হয়, মানে 1-এর সাথে যাই গুণ করো না কেন সেইটাই হবে। এবার কি রয়েছে, এখানে প্লাস রয়েছে, আবার এখানে কি রয়েছে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে কি হবে, এবার এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে আমি বললাম শুধু প্লাস রয়েছে মানে প্লাস নেই, কিন্তু এখানে কি রয়েছে +1 রয়েছে। তাহলে 1-এর সাথে c গুণ করলে কি হয়েছে, দেখো প্লাসে মাইনাসে প্রথমে চিহ্নগুলোর গুণ করলাম, প্লাসে মাইনাসে কি হয় তোমার মাইনাস হয়, গুণের বেলায় মাইনাস বসলো। তাহলে এখানে 1 রয়েছে, আমি বললাম এই প্লাসের পরে কি রয়েছে একটা 1 রয়েছে, 1-এর সাথে c গুণ করলে কি হয় তোমার c হয়, এটা হয়ে গেল। আবার দেখো এইগুলো হয়ে গেল। এবার রয়েছে এখানে, এখানে দেখো প্লাস রয়েছে আর সি এর আগেও কি কিছু নেই মানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে প্লাসে কি বলছে প্লাস, তাহলে সি এর সাথে এখানে কিছু নেই মানে কি রয়েছে তোমার 1 রয়েছে বললাম, তাহলে সি এর সাথে 1 গুণ করলে কি হয় সি। আবার এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে কি আছে মাইনাস, তাহলে 1 রয়েছে, 1-এর সাথে এ গুণ করলে কি হয় তোমার কি হয়ে যাবে এই হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করলাম ব্যাকেট উঠিয়ে দিলাম, যে এখানে যে ব্যাকেটগুলো ছিল এই তোমার পদগুলোর মধ্যে এই ব্যাকেটটাকে উঠিয়ে দিলাম। এইবার দেখো তো এখানে কি প্লাস মাইনাস হিসাবে রয়েছে সব, তুমি কাটাকুটি যায় কিনা দেখো। দেখো এখানে +1, এটার আগে কিছু নেই মানে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকা মানে ভেবে নেবে যে কি আছে ওখানে প্লাস আছে। ঠিক আছে, এই +1 এই -1 কেটে যায়, প্লাসে মাইনাসে কি হয় আমরা কি জানি কেটে যায়। তারপর এখানে দেখো -b, এখানেও -b কেটে গেল, এখানে মাইনাস সি, এখানে মাইনাস সি কেটে গেল। তাহলে সমস্ত কিছু যোগ বিয়োগের বেলা যদি কেটে যায়, কেটে গিয়ে কি পড়ে থাকে তোমার শূন্য পড়ে থাকে। তার মানে আমাদের এই যে সরলটা করতে দিয়েছিল, তাহলে এটার আমাদের এই তিনটে যে পদ দেওয়া রয়েছে, এই 3টে পদকে যোগ করলে কি আসে আমাদের রেজাল্ট 0। একদমই সোজা জিনিস। এরপরে 2-এর অঙ্কটা, 7-এর 2 নম্বর অঙ্কটা দেখো। 7-এর 2 নম্বর অঙ্কতে দেখো কি রয়েছে এখানে, a + b a - b, এই দুটো কি রয়েছে গুণ অবস্থা রয়েছে, দুটো পদ কি রয়েছে এখানে গুণ অবস্থা রয়েছে। এখানে দেখো b আবার কি প্লাস দেওয়া, তার মানে এই দুটোর গুণের কাজ কি করি আমরা সাধারণত আগে করি যোগ বিয়োগের থেকে। তাহলে এই দুটো গুণের কাজ, এখানে যে এই সংখ্যাটা এই পদটার সাথে এই পদটা গুণ অবস্থা রয়েছে সেই গুণের কাজটা আগে করব। এখানে দেখো প্লাস রয়েছে, প্লাসের কাজ আমরা পরে করব। তোমার এখানে কি রয়েছে দেখো, আবার দেখো দুখানা পদ দেওয়া রয়েছে, এখানে
বি প্লাস সি আর এখানে বি মাইনাস সি, তার মানে এটা কি এখানে কিছু নেই, মানে একটা গুণ রয়েছে, ঠিক আছে? তো তাহলে এই দুটোকে কি করব, আবার গুণ করব, আবার প্লাস দেওয়া রয়েছে, তারপরে কি করব, আবার দেখো সি প্লাস এ আর সি মাইনাস এ এই দুখানা পদকে আবার কি করব, গুণ করব, ঠিক আছে? তো তাহলে সবার প্রথমে এই দুটোকে গুণ করবো। এবার গুণ করতে গেলে কি করি আমরা, যে যে এ এর সাথে এই এর গুণ, আবার এর সাথে মাইনাস বি এর গুণ, এটা তো করি, কিন্তু এখানে ওটা করতে হবে না। কেন বলো তো, এখানে আমাদের সূত্রই দেখা যাচ্ছে, দেখো যে এ প্লাস বি এ মাইনাস বি, এটা একটা সূত্র। তো এ প্লাস বি এ মাইনাস বি এটা একটা সূত্র, আমরা ধরো এখানে লিখে রাখছি রুলস হিসাবে। কি রুলস, আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়, কি সূত্র সেটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের একটা সূত্র, ঠিক আছে? তো তাহলে দেখো আমরা এই ফর্মটা, এই জায়গাটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এর জায়গাটায় আমরা কি আর গুণ করতে হবে না, ঠিক আছে? তো ওই গুণ করে এই লেখা যায়, ওই গুণ করে তোমার দেখবে রেজাল্ট ওই সূত্রটা যেটা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই আসবে, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জানি আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমি যেটা বললাম না, তুমি যদি এর সাথে এই এটা গুণ করতে, এর সাথে মাইনাস বিটা গুণ করতে, আবার বি এর সাথে তুমি এ গুণ করতে, বি এর সাথে তুমি মাইনাস বি গুণ করতে, তোমার ওই কাটাকুটি করে রেজাল্ট কি আসতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই আসতো, ঠিক আছে? তো আমরা ওই গুণটা আর করতে যাব না, আমরা যেহেতু সূত্র জেনে গেছি, তাহলে আমরা সূত্র শর্টকাটে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো তারপর এখানে প্লাস দাও, এখানে প্লাস চিহ্ন, তারপর এখানে দেখো কি রয়েছে তোমার, এটাকে বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে বিটাকে তুমি এ ধরে নাও আর সিটাকে তুমি বি ধরে নাও, তাহলে দেখো এ প্লাস বি আবার এ মাইনাস বি, সেই এই সূত্রের আকারেই আসছে, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ মানে কি এখানে বি, তার মানে বি স্কোয়ার, আর মাইনাস সি মানে কি রয়েছে তোমার এই যে সি, বি মানে কি রয়েছে তোমার সি, তার মানে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে আমরা কি করলাম, সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এটা হয়ে গেল। আবার প্লাস রয়েছে এখানে, প্লাস দাও, আবার দেখো এখানে সি প্লাস এ সি মাইনাস এ, তার মানে সিটাকে এ ভাবো আর এটাকে কি ভাবো, বি ভাবো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটাও আমরা কি সূত্রের আকারে রয়েছে, তাহলে এটাকেও কি লিখবো আমরা, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা তো বুঝেই গেলে, ঠিক আছে? তো তাহলে এটাকে আমরা গুণ না করে আমরা কি করলাম, সূত্রের আকারে লিখে দিলাম, আমরা তো সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আবার দেখে নাও, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এই আকারেই রয়েছে, এটাও দেখো এ প্লাস বি এ মাইনাস বি রয়েছে, এটাও দেখো এ প্লাস বি এ মাইনাস বি রয়েছে, সূত্রের ফর্মে রয়েছে। তো এবার এখান থেকে দেখো কিছু করা যায় কিনা, এবার এটাকে কিছু করা যায়, দেখো এখানে এ স্কোয়ার প্লাস আছে, এখানে মাইনাস আছে, কেটে গেল, বি স্কোয়ার মাইনাস আছে, বি স্কোয়ার প্লাস আছে, কেটে গেল, সি স্কোয়ার মাইনাস আছে, সি স্কোয়ার প্লাস আছে, প্লাসে মাইনাসে আমরা সমান সংখ্যা থাকলে কেটে যায়, তাহলে কেটে গিয়ে সমস্ত রেজাল্ট কী হয়ে গেল, শূন্য। তাহলে এটাও আমাদের সুন্দরভাবে অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, এর পরের অঙ্কটা করছি। দেখো 7-এর 3 নম্বর অঙ্কটা এরকমভাবে তোমার অঙ্কটা দেওয়া রয়েছে, তোমার এক্স স্কোয়ার, তারপর এখানে ব্র্যাকেটের মধ্যে একটা রয়েছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু, এরকমভাবে দেওয়া রয়েছে। কখনো পদ দেওয়া রয়েছে, দেখো একটা, এই যে এক্স স্কোয়ার একটা পদ, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা একটা পদ, দুটো, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা একটা পদ, তিনটে, চারটে পদ দেওয়া রয়েছে। তোমাকে চারটে সংখ্যাকে কী করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে? এবার এই গুণ করার নিয়ম কি হয়, গুণ করার তুমি দেখো এটার সাথে এটা, মানে এক্স স্কোয়ারের সাথে পুরোটা গুণ করতে পারো, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার আগে গুণ করে নিতে পারো, যেরকম খুশি করে তুমি যার সাথে খুশি তার গুণ করো না কেন, গুণের প্রসেসটা যদি ঠিকঠাক হয় তাহলে আলটিমেট যে রেজাল্টটা বেরোবে সেটা ঠিকই হবে। তুমি এবার গুণ এটার সাথে এটার করো, বা এটার সাথে এটার করো, এক্স স্কোয়ারের সাথে এটার করো, বা এটার সাথে এটার করো, যাই করো না কেন, এই চারটেকেই আমাদের কী করতে হবে, প্রত্যেক কটার সাথে একসাথে গুণ করে কী করতে হবে, এক করতে হবে। ধরো আমি একটা তোমাকে এখানে একটা কথা দেখো আমি দেখাচ্ছি, ধরো 2 ইন্টু 3 ইন্টু তোমার এখানে ধরো 4 ইন্টু 5 এরকম একটা গুণ রয়েছে, ঠিক আছে? তো তাহলে এই গুণটাকে তুমি যদি সবার প্রথমে ধরো 2-এর সাথে 4-এর গুণ করলে, তাহলে 4 দুগুণে কত হলো 8, 3-এর সাথে তুমি 5-এর গুণ করলে, 3 5-এ কত হলো 15, ঠিক আছে? তো এরকম হলো, তো 8 ইন্টু 15 তোমার এখানে কত হয়ে যাচ্ছে, 120, এটা হলো। তো এবার ধরো এই গুণটাকেই আমি এরকম করলাম, 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তুমি ধরো 2-এর সাথে 3টাকে আগে গুণ করলে, 3 দুগুণে কত হলো 6 ইন্টু 4-এর সাথে 5 গুণ করলে, 4 5-এ কত হলো 20, তাহলে তোমার 6 দুগুণে 12, 120, দেখো রেজাল্ট দুটোর একই আসলো না? তার মানে গুণের বেলায় তুমি যার সাথে তার গুণটা আগে করে নাও না কেন, তোমার আলটিমেট যখন সবকটা একসাথে গুণ হবে তোমার রেজাল্ট কী হবে, একই হবে, যদি সঠিক নিয়মে মানে তোমার গুণটা যদি ঠিকঠাক হয়, ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও দেখো সেরকম ব্যাপারটা রয়েছে, এখানে তোমাকে গুণটা দিয়েছে, তুমি কি করবে, এইগুলো তোমাকে প্র্যাকটিস করে করে করতে হবে, ঠিক আছে? তো একটু অঙ্ক তো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হতে থাকবে। হ্যাঁ, তুমি দেখো প্রথমে কি করবে, এই দুটো পদকে গুণ করো, এই এক্স স্কোয়ারের সাথে এই যে ব্র্যাকেটের ভেতরে যেই পদটা রয়েছে সেটা গুণ করে দাও। তারপরে কি রয়েছে তোমার, এই ব্র্যাকেটের সাথে এই ওয়াই স্কোয়ারটাকে গুণ করে দাও।
তাহলে আমাদের এক্স স্কোয়ারের সাথে এটাকে গুণ করলে কী হবে, প্রথমে এক্স স্কোয়ারের সাথে এটাকে গুণ করতে হবে, তারপর এক্স স্কোয়ারের সাথে মাইনাস এই যে ওয়াই বাই এক্সটা এটাকে গুণ করতে হবে। তার মানে আমি গুণ করছি, দেখো এক্স স্কোয়ার ইন্টু এখানে কী রয়েছে এক্স বাই ওয়াই, তার মানে এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করে দিলাম, এটা হলো। এবার কী করবো, দেখো এক্স স্কোয়ারের আগে প্লাস রয়েছে, এখানে কী রয়েছে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে কী হয় তোমার মাইনাস হয়। তাহলে এক্স স্কোয়ারের সাথে আবার কার গুণ করব, এই যে ওয়াই বাই এক্সের গুণ করব, হয়ে গেল, এটার কাজ শেষ। এবার এখানে গুণ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন দাও, এটাকে তুমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, এই গুণটা করলে। এবার পরের গুণটা কি করব, দেখো ওয়াই স্কোয়ারের সাথে এটা গুণ করব, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে একবার কি হবে এটার গুণ হবে, আবার ওয়াই স্কোয়ারের সাথে কি হবে একবার এটার গুণ হবে। এটা তো গুণ করার বেসিক নিয়ম, আমরা 6-7 যেগুলো শিখে এসেছি। তাহলে কি হবে তোমার ওয়াই স্কোয়ারের সাথে গুণ করব কি, এই যে প্রথম পদটা যেটা রয়েছে তোমার ওয়াই বাই এক্স, এখানে এবার দেখো এটার আগে কিছু নেই মানে কি আছে প্লাস রয়েছে, ওয়াই এর আগে কিছু নেই মানে কি প্লাস রয়েছে, এখানেও কিছু কি রয়েছে প্লাস রয়েছে, তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস, তার মানে আবার কী হবে ওয়াই স্কোয়ারের সাথে কার গুণ হবে এক্স বাই ওয়াই এর, ঠিক আছে, গুণ হয়ে গেল। এবার কি করবে কাটাকুটি, দেখো কাটাকুটি যায়, এখানে কোনো যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করে দেবে, দেখো কাটাকুটি যাচ্ছে কিনা আগে খেয়াল করো, দেখো এখানে এক্স স্কোয়ারে কোনাকুনি থাকলে কি হয় কাটাকুটি যায়, কিন্তু দেখো কোনাকুনি থাকলে ব্যাপারটায় কাটাকুটি যায়, তুমি এই জায়গাটা খেয়াল করো শুধু, এই এখানে তো কাটাকুটি যাচ্ছে না, কেন এখানে কি এক্স রয়েছে, এখানে কি ওয়াই রয়েছে, কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি ওপর এই যে ওয়াই এখানে লব আর হর কাটাকুটি যায়, আবার এখানে দেখো এই যে এক্স স্কোয়ার রয়েছে না, এটা ভাবে যে তুমি লবেই রয়েছে, এর নিচে কিছু নেই মানে কি থাকে এক থাকে, ঠিক আছে। তো তার মানে তুমি মাথায় রাখবে এরকমভাবে যখন গুণ অবস্থায় থাকবে তখন কোনাকুনি কী যাবে কাটাকুটি যাবে, তার মানে এখানে এক্স রয়েছে আর এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারটা কেটে দাও, মানে কি এখানে দুটো এক্স ছিল, এখানে কি একটা এক্স ছিল, তাহলে একটা এক্স আর এই একটা এক্স কেটে গেলে শুধু কি পড়ে থাকলো এক্স পড়ে থাকলো, আমরা কি কাটলাম এক্সের সাথে এই এক্সের স্কোয়ারটাকে কেটে দিলাম, যেহেতু দুটো এক্স ছিল এই স্কোয়ারটাকে কেটে দেওয়া যায় এখানে। তারপর দেখো এখানে এটার সাথে এটা কাটাকুটি যায় না, তোমার এখানে কাটাকুটি যায়, ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ারটা কেটে যাও, দেখুন দুখানা ওয়াই ছিল, তাহলে এখানে কটা হয়ে গেল এখন একটা ওয়াই হয়ে গেল, তাহলে তোমার রেজাল্টটা কত হলো, এখানে দেখো এক্সের স্কোয়ার। এবার কি করব আমাদের এই জায়গাটায় কি করব, দেখো এই যে লবে লবে গুণ হবে, আমি বললাম না এক্স স্কোয়ারটা পাশে একা রয়েছে নিচে কিছু নেই মানে ভাবো যে এক রয়েছে, তাহলে এক্স স্কোয়ারটা কোথায় রয়েছে তোমার লবে রয়েছে, আর একটা কি হরে রয়েছে, এখানেও এক্সটা কি তো এটা তো লবে রয়েছে আর ওয়াইটা হরে রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি হয়ে যাবে তোমার এক্স কিউব হয়ে যাবে, আর নিচে কি রয়েছে ওয়াই রয়েছে মাইনাস, এখানে কি রয়েছে এক্স রয়েছে আর ওপরে কি রয়েছে এটাও ওপরে এটাও লবে এই ওয়াইটাও লবে, আর হরে তো কিছুই নেই এখন কেটে গেছে এক রয়েছে শুধু, তাহলে এক্স ওয়াই হয়ে গেল, এখানে এক্স ওয়াই হয়ে গেল, ব্র্যাকেটের মধ্যে রাখো, এখানে আর গুণ চিহ্ন আমি দিচ্ছি না, তাহলে এখানে কি রয়েছে ওয়াই স্কোয়ার, এখানে তো কাটা যায়নি, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই কি হয়ে যাবে ওয়াই কিউ হয়ে যাবে, আর নিচে কত রয়েছে এক্স রয়েছে প্লাস এখানে কত রয়েছে ওয়াই আর এক্স, তাহলে কি লিখবো এক্স ওয়াই লিখে দেবো, একটুখানি হয়ে গেল, ঠিক আছে। এইবার কি করতে হবে দেখো আবার আমাকে কি করতে হবে খেয়াল করো, এবার কি করব আবার এই যে পদটা রয়েছে এক্স কিউব ওয়াই এটার সাথে কি গুণ করব, এই যে এটা গুণ করব, আবার কি করব এটার সাথে আবার কার গুণ করতে হবে এটার গুণ করতে হবে, আবার যেরকম দুখানা এই আমরা যেরকম নর্মাল গুণ করি সেই গুণটা করব। তাহলে এখানে কি রয়েছে দেখো এক্স কিউব ওয়াই এর সাথে আমরা গুণ করব কার তোমার এই যে ওয়াই কিউব বাই এক্স গুণ করলাম, আবার কি রয়েছে এবার কি করব, তাহলে তো এটার গুণ হয়ে গেল এই যে এক্স কিউব বাই ওয়াই এই প্রথম পদের সাথে এই প্রথম পদের গুণ হয়ে গেল, এই প্রথম পদের সাথে আবার কি দ্বিতীয় পদের গুণ করবো এক্স ওয়াইয়ের গুণ করবো, তাহলে এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, প্লাসে প্লাসে কী হবে প্লাস হবে, তাহলে এখানে কি রয়েছে তোমার এক্স কিউব বাই ওয়াই ইন্টু এখানে কি রয়েছে এক্স ওয়াই বসিয়ে দাও, এটা একটা গুণ প্রথমের কাজ এটা শেষ হয়ে গেল। এবার কি করব মাইনাস এক্স ওয়াই রয়েছে, এই মাইনাস এক্স ওয়াইয়ের সাথে একবার ওয়াই প্লাস ওয়াই কিউব বাই এক্সের গুণ হবে, আবার এই মাইনাস এক্স ওয়াইয়ের সাথে প্লাস এক্স ওয়াইয়ের গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে কি করবো দেখো মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, খেয়াল করবে এটার আগে কি আছে তোমার মাইনাস, এখানে কি রয়েছে এইটার সাথে তো প্রথমে এই পদটার গুণ করবো, তাহলে এখানে মাইনাস আর এই পদটার আগে কি রয়েছে প্লাস রয়েছে, কিছু নেই মানে প্লাস থাকে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে গুণ করো এখানে কি রয়েছে তোমার এক্স ওয়াই রয়েছে এক্স ওয়াই ইন্টু তোমার এখানে কি রয়েছে ওয়াই কিউব বাই এক্স গুণ হয়ে গেল, আবার এই মাইনাস এক্স ওয়াই এর সাথে প্লাস এক্স ওয়াই এর গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তার মানে এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে কি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে এক্স আর এখানে এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এত দূর তো চলে আসলো। এবার কি করবে দেখো এবার এইটুখানি জায়গায় যে গুণটার মধ্যে কোনো কাটাকুটি যায় কিনা দেখো যায়, এখানে ওয়াইটাকে কেটে দাও, এখানে তিনটে ওয়াই রয়েছে তাহলে একটা ওয়াই কেটে গেলে ওয়াই স্কোয়ার হয়ে যায়, এখানেও সেরকম এক্সটাকে কেটে দাও, এখানে তিনটে এক্স রয়েছে কেটে গেলে কত হয়ে যায় এক্স স্কোয়ার হয়ে যায়, এখানে দেখো ওয়াই কাটে এখানে ওয়াই কাটে কেটে গেল, এখানে এক্স কাটে এখানে এক্স কাটে কোনাকুনিগুলো কাটাকুটি যায়, তাহলে এইটুখানি পড়ে থাকলো, কি পড়ে থাকলো এখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করো দেখো এক্স স্কোয়ার পড়ে রয়েছে
আর কি পড়ে রয়েছে ওয়াই এর স্কোয়ার পড়ে রয়েছে গুণ অবস্থায়, লবে লবে গুণ হয় এগুলো, প্লাস এখানে কি পড়ে রয়েছে, এখানে এক্স আর এক্স কিউব, তাহলে এক্স টু দি পাওয়ার কি পড়ে থাকে 4 পড়ে থাকে, মাইনাস এখানে কি পড়ে রয়েছে ওয়াই আর ওয়ার কিউব, তার মানে কি হয়েছে ওয়াই টু দি পাওয়ার 4 পড়ে থাকে, আর এখানে কি রয়েছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পড়ে থাকলো। এবার দেখো এখানে খেয়াল করো কাটাকুটি যায়, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে কি রয়েছে প্লাস রয়েছে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে কি রয়েছে মাইনাস রয়েছে, তাহলে এটা কেটে গেল, তাহলে শুধু কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করবে, এটার অ্যান্সার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হলো। আর কীভাবে প্রসেসগুলো করে করে আসলাম, এইগুলো একদম 6-7-এ আমরা এই ধরনের কাজগুলো করে এসেছি। ঠিক আছে, ওইগুলোই আমরা এখানে আবার প্র্যাকটিসে এগুলো আমরা আবার করছি, যেহেতু এটা পূর্ব পাঠের পুনর আলোচনা হচ্ছে, তাহলে ওই ধরনের অঙ্কই একটু লেভেলটাকে আপ করে এখানে দিয়েছে। আমরা নর্মাল আমাদের কি জানতাম, আমাদের গুণ করার যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো যদি প্রসিডিওরগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ছোটোবেলায় শিখে থাকি বা তোমার 6-7-এ শিখে থাকি, তাহলে এখানে আমাদের প্রবলেম হবে না। এবার যদি ওটা না শিখে থাকি তাহলে তোমাকে এই যেই কথাগুলো আমি বললাম সেটাকে আবার রিভার্সে গিয়ে তোমাকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, দেখে নিলে কী হবে, তোমার আরও ভালো প্র্যাকটিসটা হয়ে যাবে, বুঝতে পারবে। ঠিক আছে।